এবার আমরা জানবো আকবরের 9 জুয়েলস, নবরত্ন। আকবরের নবরত্ন কারা কারা ছিল আমরা এবার জানবো, ঠিক আছে? কারণ ও নবরত্ন থেকে প্রচুর কোয়েশ্চেন আসবে, ওগুলো থেকে ডিটেলস। 9 জন ছিল, ঠিক আছে? রাজসভায় 9 জন ছিল জ্ঞানীগুণী ব্যক্তি, যারা সবসময় তার কাছে থাকতো, আর যার আদর্শে মতাদর্শে উনি কি রাজসভা পরিচালনা করতো। তো 9 জনের মধ্যে প্রথম যার নাম লিখবো তার নাম হচ্ছে কি বীরবল। হ্যাঁ, হেডিং দেবো 9 জুয়েলস বা নবরত্ন। তারপরে প্রথম যে লোকটার নাম লিখবো 1 নাম্বার দিয়ে, সে নাম লিখবো বীরবল। বীরবলের আসল নাম কি ছিল? মহেশ দাস, তাই তো? বীরবল অ্যাকচুয়ালি বাড়ি কোথায় ছিল বীরবলের? এটা ছিল বুন্দেলখণ্ডে বাড়ি ছিল, বুন্দেলখণ্ড, মধ্যপ্রদেশে বুন্দেলখণ্ডের বাড়ি ছিল। নাম শুনছি বীরবল, আকবর আর বীরবল, ওরা সব একসাথে থাকে, 2 বন্ধু, তাই না? আকবরের বন্ধু বলতে পারি আমরা, সব থেকে কাছের লোক, সবসময় আকবরের কাছে থাকে। তা আকবরের সাথে এর পরিচয় কি করে হয়? তা আকবর একদিন জঙ্গলে শিকার করতে যায়, আকবর আর তার সাথে আরেকজন যায়। শিকার তো করতে হয় রাজারা, শিকারে চলে যায় বুন্দেলখণ্ড দিকে, শিকার করতে যায়, শিকারও করে। শিকার করার সময় কি হয়, আকবর একবার একটা ইসের মধ্যে, মানে গর্তের মধ্যে পড়ে যায়। ওখান থেকে কোনো রকম করে ওরা বাঁচে 2 জন মিলে, ঠিক আছে? বাঁচার পর ওদের হেভি জল তেষ্টা পেয়ে যায়। যখন জল তেষ্টা পায় তখন ওরা দেখে যে বুন্দেলখণ্ড এরিয়া জল এমনি কম, ঠিক আছে? দেখে একটা বুড়ি 2টো মাটির ভাঁড় নিয়ে জল নিয়ে আসছে জঙ্গলের মধ্যে। তো ওইটা দেখে আকবরের সেনাপতি ছিল, সে দৌড়ে যায় তার কাছে আর বলে যে আমাদের বুড়ি জল লাগবে আমাদের, ঠিক আছে? জল দাও। একদম বুড়ি বলে যেহেতু বয়স্ক লোক ছিল। আর বুন্দেলখণ্ড লোকগুলো প্রচুর স্বতন্ত্র হয়, ঠিক আছে? আমরা দেখেছি যুদ্ধের ক্ষেত্রে বুন্দেলখণ্ড। তো বুড়িটা রেগে যায়, আমাকে বুড়ি বলছে আর কোনো কথাবার্তা ছিঁড়ি নেই। ও কী করে বলছে, ঠিক আছে এসো, হাঁড়িটা নিয়ে যায়, একটা হাঁড়ি, আর নিজে তার কাছে এমনি করে ছেড়ে দেয় হাঁড়িটা, নিচে হাঁড়িটা পড়ে যায়, জলটা পুরো। রেগে যায় কে? সেনাপতিটা। আকবর দূর থেকে দাঁড়িয়ে দেখে। এবার সেনাপতিটা তখন বলছে ও জল পড়ে গেল, তখন ও আরেকটা হাঁড়ি নিয়ে এসে পড়ে, তখন বুড়িটা আবার দিকে, আকবর বুঝতে পারছে এটাও ফেলে দেবে, ঠিক আছে? তখন আকবর দৌড়ে চলে আসে। দৌড়ে আসার পর আকবর বলে যে মা, আমরা এখান থেকে এসছি, আমরা মুঘল দরবার থেকে এসছি, তো আমরা আকবর নাম শুনেছি, আমরা আকবরের দরবারে কাজ করি, ঠিক আছে? আমরা তারা সৈন্যতে কাজ করি মুঘল দরবারে। আর মা, আমাদের হেভি জল তেষ্টা পেয়েছে, মা দিয়ে বলে আমার হেভি জল তেষ্টা পেয়েছে, প্লিজ আমাদেরকে একটু জলের ব্যবস্থা করে দাও। পা ধরে বলে। তখন ও শোনে, শোনার পর বলে তুমি তো খুব ভালো কথাবার্তা শুনে মনে হলো, তো বলে যে ঠিক আছে তাহলে নাও। দিয়ে দেখো আকবর এখান থেকে কী বুঝতে পারছি যে যত বড় লোক হয় না, যারা জ্ঞানী হয়, অনেক ভালো জায়গায় থাকে, তারা কোনোদিন নিজের নামে ফাটায় না যে আমি এই আমি ওই। আর যেগুলো ফাঁপা বাস থাকে তাগুলো আওয়াজ বেশি হয়। ও এত চাইলে বলতে পারতো, কিন্তু বলেনি। বলছেন আমরা আকবরের দরবার থেকে এসেছি। যে বুড়িটা ওকে জল দেয়, জল খাওয়ায়। তখন আকবর ওকে বলে যে দেখো মা, তুমি আমাদেরকে জল খাইয়েছো, তবে তোমার কি চাই বলো, আমি তোমাকে আকবরকে বলে দেওয়া করাবো। বলে আমি বুড়ি মানুষ, আমার কিছু চাই না, তোমরা জল খেলে বা তোমরা চলে যাও, ভালো করে সাবধানে যাবে, জঙ্গলে তো বাঘ ভালুক আছে অনেক কিছু। বললো না, তুমি আমাদেরকে জল খাইয়েছে এই সিচুয়েশনে, ঠিক আছে? আমরা নাহলে মরে যেতাম, জল আমরা অনেক দূর থেকে হাঁটছি, গর্ত পড়েও গেছিলাম, আমরা জল পাচ্ছি না। ও বলছে না, আমার কিছু চাই না। তো ও বলে না, চাইতে তো হবেই কিছু, আর আমি তো দেবই। তখন পাশে একজন বাচ্চা ছেলে থাকে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। বললে যদি তোমার আমাকে কিছু দেবারই থাকে, তাহলে আমার এই বাচ্চাটা আছে, এই বাচ্চাটা মানে ও নাতি, বলছে এর নাম হচ্ছে মহেশ দাস, ঠিক আছে? তো এ ব্রাহ্মণ ছিল, হ্যাঁ। ও বলছে যে একে একটা কোনো কাজের ব্যবস্থা করো। কেন, কি করে? বলছে একে আমরা সবজি ফবজি লাগাই, তারপর সবজি লাগিয়ে পরে যখন বাজারে বিকতে যাই, তখন এই বিকে আসে, আর একে যত টাকা বলে যে দাম কত, যদি বলে তুমি যত টাকায় নেবে, যে যত টাকা বলে তাকে তত টাকায় বিক্রি করে দিয়ে চলে আসে। কেউ যদি বলে এটা দাম কত, বলে তুমি যত টাকা দেবে তত টাকায় দাম। মানে এতটাই বোকা ছিল। দিয়ে বলে যে ঠিক আছে, তো আমরা বলবো, আমরা যাই, তোমরা একটা কাজ করো, একটা আংটি দিয়ে যায়, সোনার আংটি, তাহলে এইটা তুমি ওকে দেবে, আকবরকে এটা দেখাবে। আকবর যখন এটা দেখলেই, তাহলে আকবর বুঝে যাবে যে এটা আমাদের কাজের একটা মানে নিশানি আর কি। এটা দেখলে বুঝে ও কাজ দিয়ে দেবে। রীতিমতো আকবর ওখান থেকে চলে যায়। তারপরে এই যে ওর বুড়িমা বলে ওকে পাঠায় আকবর, কাকে?
বীরবরকে, মহেশ দাসকে। বীরবর যায় কোথায়? আকবরের রাজসভায়। ও প্রথমে আকবরের রাজসভায় যেয়ে পরে কিন্তু ঢুকে যায়নি, ও গেটের দরবারে যায়, আর দরবারে যেয়ে পরে ও একটা পান দোকান খোলে। আরেক প্রতিভা। আর ওই পান দোকানে ও শুরু করে কাজ ওখানে। আর পান দোকানে মানে এত সুন্দর পান বানাতে লাগে ও, যে পুরো দরবারের সবাই পান খেত। আকবরের কাছে খবর গেছে এখানে পান দোকান বানাইছে, হেভি পান দেয়। আকবরের কাছ থেকে পান খেত, কিন্তু আকবর কেন যাবে, একটা পানওয়ালার কাছে যায় না, রীতিমতো পান খেত। এবার আকবরের দরবারে যখনই কেউ কোনো প্রবলেমস পড়তো না, আর পান দোকানে তো সবাইকে আড্ডা হয়, এটা তো এখন আমরা দেখতে পাই, আড্ডাগুলো হয় কেন, ও হতো। আর ও ওদেরকে বলে দিতে থাকে এমনি এমনি করো, ঠিক আছে। ও এরকম মন্দ বুদ্ধিতে থাকে, কিন্তু ওর হেভি জ্ঞান, ঠিক আছে। তখন ও তো প্রচুর ওকে বলে, ও যে যে প্রবলেমে পড়তো ওর কাছে আসতো, ওকে বলে দিতে তুমি এরকম এরকম বলো রাজাকে, রাজা খুশি, এবার তুমি এইগুলো করো, তুমি এটা। একদিন ইরান থেকে একটা লোক আসে, জাদুঘর আসে। জাদুঘর এসে পরে চলে আসে কোথায়? এইভাবে সবাই জানে, সবাই রাজসবাই জানে যে পানবালাটা আমাদেরকে সবাইকে বাঁচিয়ে দেয়, ঠিক আছে। আকবর শুধু জানে না। এবার ইরান থেকে লোক আসে, এসে পরে জাদুঘর আসে, ও একটা পাখি নিয়ে আসে, ঠিক আছে। খাঁচার ভিতরে পাখি ঢোকানো থাকে, আর বলে যে তো শুনেছি নাকি তোমার এখানে অনেক দিগ্গজ দিগ্গজ লোক থাকে তোমার রাজসভায়। তখন আকবরের নবরত্ন হয়নি, কিন্তু যারা যারা দিগ্গজ থাকে, যদি আমি শুনেছি ওই জন্যই এসছে, এই পাখিটাকে যদি কেউ এখান থেকে বিনা ছুঁয়ে যদি কেউ বার করে দিতে পারো, তাহলে মেনে নেবো যে হ্যাঁ বিশ্ববিখ্যাত একটা রাজা হচ্ছে, তার জ্ঞানের জন্যই যে আমরা শুনেছি তোমাদের এখানে অনেক জ্ঞান, বিভিন্ন দিক দিয়ে তোমরা বার করো, তো এটা পাখিটাকে বার করে থাকতো। ওরা না টাচ করে সবাই রাজসভায় দেখছে, যারা যারা ছিল, ঠিক আছে। বৈরাম খা থেকে, বৈরাম মতো মারা গেছে, তার ছেলে থেকে শুরু করে সবাই, কেউ আর টাচ করতে পারে না। পাখিটা অনেক লোমযুক্ত পাখি ছিল, ঠিক আছে। পাখিরা এক জায়গায় দাঁড়িয়ে ছিল, পারেনি। এবার আকবরে তো মানিক দিতে চলে যাচ্ছে, তখন রাজসভায় দু একজন বলছে যে এটা একজনই পারবে করতে আকবর, সেটা হচ্ছে বাইরের পান দোকানের লোকটা। তো বলে ঠিক আছে, তাহলে পান দোকানের লোকটাকে ডাকা যায়। আকবরের পান দোকানের লোকটা যায়, ও যে পরে বলে যে একটা গরম নিয়ে আসো, রড, একটা গরম রড নিয়ে আসে, আর যে পরে পাখিটা খাঁচা দিক দিয়ে ঢুকে আর পাখিটার গায়ে টাচ করে দেয়, আর তখনই পাখিটা গলে যায়। পাখিটা মুভমেন্ট থাকে, ঠিক আছে। আর ওটাকে এমন ডেকোরেশন করেছিল পুরো অরিজিনাল মনে হচ্ছিল, আর হাওয়াতে হিলছিল, ঠিক আছে। আর ওটা বীরবল বুঝতে পারে, আমাদেরই বীরবল। তখন আকবর পুরো হাত তালি মারে, তখন বলে যে তুমি কে? তুমি তো নর্মাল লোক নও, তোমাকে দেখে আমার খুব শখ মনে হচ্ছে। তখন ও বলে হ্যাঁ আমি নর্মাল লোক নয়, আর আংটিটা আকবরকে দেয়। তখন বলে যে আরে তুমি তো ওই একটা লোক চিনতে পেরে গেছে। তখন বলছে তোমার এই আংটি থাকতে তুমি কেন বাইরে এতদিন ধরে পানের দোকানে এসে করতে? বলে তুমি তো আমাদের এখানে গিয়ে তুমি তোমার পরিচয়টা দাওনি, তা আমি কেন দেবো আমার পরিচয়, ঠিক আছে। তো এইভাবে বাবরের কি বলে আকবরের সাথে বীরবলের দেখা হয়, ঠিক আছে। তারপরে এত খুশি হয় তাকে তার রাজসভায় রেখে দেয়, একদম সবসময় তার কাছে রাখতো, কোনো প্রবলেমে পড়তো তার কাছে বুদ্ধি নিত, ঠিক আছে। মানে সবসময় বাবর আর আকবর আর বীরবল থাকে। এই তো অনেক গল্প এবার থেকে পাই, তারা একদম পুরো এক মানে ইন্টিমেট বন্ধু হয়ে যায়, ভালো, ঠিক আছে। আমরা বীরবল লিখবো, পয়েন্ট দেবো বীরবল। বীরবল রিয়েল নেম লিখবো মহেশ দাস। হি ওয়াজ দ্য বুজুম ফ্রেন্ড অফ আকবর, মানে খুব কাছের বন্ধু ছিল আকবরের। আর বীরবল হেভি কমেডিয়ান করতে পারতো, তাই না, কমেডি করতো, আকবরের মাথা সবসময় খুশি রাখতো। আর বীরবলকে বলা হতো, লিখবো বীরবল ইজ নোন অ্যাজ কবিপ্রিয়। কবিপ্রিয় কেন বলা হতো? কারণ হেভি পোয়েট লিখতে পারতো বীরবল। আর এ একমাত্র এমন একজন ছিল যে মুঘল দরবারে প্রথমবারের জন্য সরস্বতী পুজো শুরু করেছিল। লিখে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হি ওয়ার্শিপ গডেস সরস্বতী ইন মুঘল এজ। এই মুঘল এজে কি শুরু করেছিল, কি পুজো? সরস্বতী পুজো শুরু করেছিল। হি ওয়াজ এ ব্রাহ্মণ, কোথাকার? বুন্দেলখণ্ড। তাহলে এতটাই জানলে মোটামুটি সব পরীক্ষাতে কোয়েশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে, চাপ নেই। আর এখানে হ্যাঁ আরেকটা জিনিস জানতে হবে যে বীরবলকে যখন ও দেয়, কিন্তু বীরবল শুধু পোয়েট ছিল না, তাকে থাকতো না। বীরবল একসময় কি ছিল, ভালো যোদ্ধাও ছিল। তাই বীরবলকে 1883 সালে আফগানের কি প্রান্তপতি অ্যাপয়েন্ট করে দেওয়া, আফগানের গভর্নর অ্যাপয়েন্ট করে দেওয়া হয়। লিখবো হি অ্যাপয়েন্ট গভর্নর অফ আফগান ইন 1583। বুঝতে পেরেছি তো কত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো, মেন্সে এখান থেকে সব কোয়েশ্চেন আসবে এগুলো। নেক্সট যার নাম লিখবো তার নাম হবে টোডরমল। বহুত কোয়েশ্চেন আছে এখান থেকে।
প্রান্তপতি মানে গভর্নর, বাংলায় বললাম প্রান্তপতি, তাই তোরা বুঝতে পারছিস, ইংলিশটা ভালো জানিস তো ছোট থেকে। লিখবো হি ওয়াজ দ্য রেভিনিউ মিনিস্টার অফ আকবর। আকবর আর অ্যান্ড লিখবো শের শাহ, এ কিন্তু শের শাহর সময় রেভিনিউ মিনিস্টার ছিল, ঠিক আছে। আর আকবর যত রেভিনিউ মানে কি আমাদের রাজস্ব ব্যাপারে যত কিছু করেছিল, মডিফিকেশন করেছিল, বা যত কিছু নিউ অ্যাপয়েন্টমেন্ট করেছিল, যত কিছু প্রথা প্রচলন করেছিল, সব কিন্তু কার বেসিক্যালি 98% ছিল কার? শের শাহ। শের শাহটাকে ও কি আকবর মডিফিকেশন করে দিয়েছিল, ঠিক আছে। আর ওই জন্য কার দান ছিল, কারণ শের শাহের সময় রেভিনিউ মিনিস্টার কে ছিল? টোডরমল, তাই টোডরমল এই করে দিল। টোডরমলের সব থেকে ইম্পর্টেন্ট ছিল জাবদি প্রথা, তাই তো। জাবদি প্রথা ইন্ট্রোডিউস করেছিল, 10 সালা প্রথা ইন্ট্রোডিউস করেছিল, 10 সালা আইনি 10 সালা। এই বছর বিশেষ কোয়েশ্চেন এসেছিল আইনে 10 সালা, জাবদি প্রথারই আরেক নাম বলা হয় আইনি 10 সালা, ঠিক আছে। আসবো আমি সব বলছি, তো লিখবো হি ওয়াজ ইন্ট্রোডিউস জাবদি অ্যান্ড 10 সালা আইনি 10 সালা সিস্টেম। কার সম্বন্ধে লিখছি? টোডরমল করেছিল, হ্যাঁ। কার পয়েন্টে কার লিখছি? তারই হবে, আকবরের সময় হবে। তা আকবরের সময় কি করেছিল? জাবদি প্রথা করেছিল। টোডরমল কি করেছিল? টোডরমল আইনি 10 সালা। এই বছর কোশ্চেন এলো আইনি 10 সালা কে করেছিল? আকবর করেছিল। এইটুকু তো ঠিক আছে, বুঝলাম, তাই না? এবার আমাদের ডিটেলসে ঢুকতে হবে, যেহেতু রেভিনিউ, এখানে রেভিনিউ থেকে প্রচুর কোশ্চেন দেয়, ঠিক আছে। আকবর রেভিনিউতে কি কি করেছিল, ঠিক আছে। আর আকবর রেভিনিউতে যা কিছু করবে সবগুলোতে কার কিছু একটু হলেও হাত থাকবে, কে থাকবে? যে টোডরমল। তাই আমরা রেভিনিউ সিস্টেমটা টোডরমল আন্ডারে পড়ে নিলে বেটার হয়, তাই না? এখান থেকে যখন প্রশ্ন আসে, তো আকবর রেভিনিউতে প্রথম যেটা করেছিল সেটাই করেছিল কি? মনসবদারি সিস্টেম। কত সাল? লিখবো রেভিনিউ সিস্টেম অফ আকবর, পয়েন্ট থাকবে টোডরমলই, ঠিক আছে। টোডরমল যেহেতু রেভিনিউ মিনিস্টার ছিল, তো ওর আন্ডারে লিখে নি, রেভিনিউ সিস্টেমটা জেনে নি। হ্যাঁ, তো প্রথম যেটা লিখবো সেটা লিখবো 1567 সালে হয়েছিল কি? মনসবদারি সিস্টেম। আর মনসবদারি কোয়েশ্চেন এসেছিল এই বছর, যে মনসবদারি মানে কি? কি? হ্যাঁ, দ্য আকবর ইন্ট্রোডিউস মনসবদারি সিস্টেম। দ্য ওয়ার্ড মনসব মিনস হচ্ছে র্যাঙ্ক। দ্য ওয়ার্ড মনসব, এই যে মনসব, মনসব যে কথাটা, মনসব কথাটা মানে কি হচ্ছে? র্যাঙ্ক, পদমর্যাদা। এই বছর কোয়েশ্চেন এলো না ফিলিমসে, যে মনসব কথার অর্থ কি? কি? কত সালে হয়েছিল? 1567 সালে। মনসবদারি সিস্টেম, মনসবদারি সিস্টেমটা কে ইন্ট্রোডিউস করেছিল? আকবর। তাহলে এর আগে কি ছিল? ভূমি রাজস্ব ক্ষেত্রে মনসবদারি ইন্ট্রোডিউস করেছিল। এর আগে কি ছিল? জায়গিদারি। আর তার আগে কি ছিল? ইকতাদারি। প্রথমে হবে ইকতাদারি, তারপরে হবে জায়গিদারি, তারপরে হবে মনসবদারি। ইকতাদারি যেটা করেছিল, কে করেছিল ইকতাদার? ইলতুৎমিশ। জায়গিদার কে? মুঘলদের সময় হয়েছিল। আর মনসবদারি কার সময় হয়েছিল? আকবর। তো আমরা যদি তিনটে না বুঝলে আমরা ডাইরেক্ট মনসবদারি বুঝবো কি করে? আমাদেরকে তিনটেই বুঝতে হবে, ঠিক আছে। প্রথমে ইলতুৎমিশ মানে হচ্ছে সুলতান পিরিয়ডে চলতো ইকতাদারি সিস্টেম। তারপরে জায়গিদারি এলো মুঘলদের সময়, যখন বাবর এলো। তারপরে যখন আকবর এলো, তখন ওটাকে মনসবদারিতে ট্রান্সফার করে দিল। ইকতাদার সিস্টেমে কি ছিল কেউ বলো তো একটু? যারা কর্মচারী ছিল তাদেরকে কি করলো? আর বেতন দিত না, বেতনের পরিবর্তে জমি দিয়ে দিত। তাহলে তুমি যদি জমি নিয়ে নাও, তাহলে জমি থেকে যা প্রোডাকশন হয় সেটা তুমি রাখতে, আর আমাদের সরকারকে এখন থেকে ট্যাক্স দিয়ে দিতে হতো, ঠিক আছে। আর সরকারকে বেতন দিতে হলো না। তাহলে সরকার তার কর্মচারীগুলোকে বেতনও দিল না, উল্টে তার কর্মচারী সরকারকে কি দিল? টাকা দিল, আর ট্যাক্সটা কালেক্ট হয়ে গেল। ভালো সিস্টেম একটা। কি ছিল? ইলতুৎমিশ শুরু করেছিল ইকতাদারি। জায়গিদারিতে কি হলো বলো? জায়গিদার মানে কি? এই জায়গি আর দারি,
দুটো কথা, জায়গিদার বা জায়গিদারি, এই জায়গিদার দুটো কথা, ঠিক আছে? এই যে জায়গির মানে হচ্ছে ভূমি, আর দারি মা জায়গিদের দার কথাটা সেটা মানে হচ্ছে মালিক, ভূমির মালিক। এখানে ভূমির মালিক করে দেওয়া হয় কাকে? যাদেরকে দেওয়া হবে। জায়গিদার দেওয়া হলে ভূমিরও মালিক হয়ে যাবে। বলে দিচ্ছি কেসটা, ভূমিরও মালিক হয়ে গেল। আগে ভূমিটা কার নামে রেজিস্ট্রি থাকতো? রাজার নামে। এখন ভূমিটায় যখন ইক্তাদারি ছিল তখন ভূমিটা কার নামে থাকতো? রাজার নামে। রাজা বলে তুমি ইক্তাদারি, তোমাকে জমিটা দিলাম, যে দেখো ওই জায়গায় আমরা তোমার নামে লিখে দিলাম, তুমি ওখান থেকে যা ট্যাক্স হবে তুলবে, বেশি আমাকে 100 টাকা দেবে, তুমি যত তুলবে তুলো, ঠিক আছে? এবার জায়গিদারি কি হলো, যে বড় লোকদেরকে দেওয়া হলো জমিগুলো, জমিগুলো তোমার নামে দিয়ে দেওয়া হলো, রাজার নামে আর রইল না, তুমি মালিক করে দেওয়া হলো। তার সাথে সাথে ওই জায়গার তুমি শাসন, জায়গিদারিতে তার সাথে সাথে ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনটা তুমি দেখবে, শাসন ব্যবস্থা, প্লাস ওখানকার পুলিশি ব্যবস্থাও তুমি দেখবে, প্লাস ওখানকার ট্যাক্সও তুমি কালেক্ট করবে, প্লাস কি হবে, এই পুরো জিনিসগুলো হবে কি কি হবে, অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, প্লাস কি দেখবে, জুডিশিয়ারি দেখবে, প্লাস ট্যাক্স কালেক্ট করবে, ঠিক আছে? ট্যাক্স আলটিমেট যে কালেক্ট করতো না তার নাম ছিল দেওয়ান। তো এরা ট্যাক্স কালেক্ট করে দেওয়ানকে দিত অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই সব ক্ষমতা দিত, কিন্তু তাও তখন জায়গিদারদেরকে ওই ক্ষমতাটা দেওয়া হয়নি যে তুমি মরে গেলে তোমার ছেলে জায়গিদার হবে, বংশানুক্রমিক হয়নি, জায়গিদারটাও বংশানুক্রমিক হয়নি। অ্যাট দ্যাট টাইম জায়গিদারও ট্রান্সফার হতো। তাহলে এদের কি কি হতো, এইটা ট্রান্সফার হতো এদের, আর তার সাথে সাথে কি হতো, এটা কি হতো, এটা এটা বংশানুক্রমিক হয়নি। তাহলে জায়গিদার যদি তোমাকে দেওয়া হলো, তো তুমি জায়গিদার হলে তুমি ওখানে অ্যাডমিনিস্ট্রেশন দেবে, জুডিশিয়াল তুলবে, আমাকে ট্যাক্স দেবে, আমি রাজা হলে, কিন্তু জমিটা তোমার নামে আছে ঠিক, কিন্তু তুমি মারা গেলে তোমার ছেলের জমি নামে জমি হবে না, ঠিক আছে? প্লাস তোমাকে চাইলে আমি ট্রান্সফার করে দিতে পারি এই এক জায়গা থেকে অন্য জায়গায়। আজকে তোমাকে বাংলার জায়গিদার দিলাম, কালকে তোমাকে বিহারের জায়গিদার দিয়ে দিতে পারি, বুঝতে পারলেন? শুধু জায়গিদারটাকে রেজিস্টার করে দেওয়া, ইক্তাদার থেকে ব্যাপার আছে এটাকে রেজিস্টার করে দেওয়া। যতদিন তুমি আছো তুমিই থাকবে, আর কাউকে দেওয়া হবে না, জায়গিদার তুমিই থাকবে জায়গাটা। অনেকটা ইক্তাদারির মতো, এটা মুঘল সিস্টেমে চলত, ঠিক আছে? বুঝতে পারছি? এবার তাহলে মনসবদারি সিস্টেমটা কি হবে? এটা কোয়েশ্চেন এসেছিল, মনসবদারি মানে হচ্ছে পদ ও মর্যাদা। মনসবদারি হবে যে যারা জায়গিদার ছিল না তাদেরকেই মনসবদারি দেওয়া হতো, প্রথম কথা। কিন্তু অল জায়গিদারস আর নট মনসবদার, কিন্তু অল মনসবদার আর জায়গিদার, এভাবে দেবে ইউপিএসসি তোমাকে। সব মনসবদারই কিন্তু জায়গিদার, কিন্তু সব জায়গিদার কিন্তু মনসবদার নয়, ভালো করে বুঝবে। এবার যখন জায়গিদারদেরকে মনসবদারিটা দেওয়া হতো, র্যাঙ্কটা দেওয়া হতো, তাহলে জায়গিদার তো প্রচুর থাকবে, কিন্তু মনসবদার তো প্রচুর থাকবে না। ধরলো জায়গিদার 100টা আছে, 100টা গ্রামে জায়গিদার আছে, কিন্তু মনসবদার পোস্ট আছে কটা, 35টা। তাহলে কি সবাই পাবে? হ্যাঁ, সব এই মনসবদারিতে যারা ফিল আপ করতে পারবে, এই 100টা জায়গিদাররা ফিল আপ করতে পারবে ফর্মটা। আর হবে কটা, 35টা মনসবদার হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি কেসটা? এইভাবে কোয়েশ্চেন দেবে, কোয়েশ্চেন দিয়েছে এভাবে সিডিএসে দিয়েছে যে অল মনসবদার আর জায়গিদার, না অল জায়গিদার আর মনসবদার। এবার ডিক্টেশনটা তুমি ফিল আপ করো, কোনটা ট্রু আর ফলস। হ্যাঁ, অল মনসবদার আর জায়গিদার, বাট নট অর জায়গিদার আর নট মনসবদার, ঠিক আছে? মাত্র 35 জন, তাদের কঠোর পরীক্ষা নেওয়া হতো। যারা একদম ভালো জায়গিদার ছিল, যারা সুলতানকে ভালো ট্যাক্স দিত, যারা মুঘলদেরকে ভালো ট্যাক্স দিত, তাদেরকে আবার পরীক্ষা নিয়ে পরে তাদের যোগ্যতা দেখে কিছু বিচার প্রসিডিওর ছিল, সুলতানের সাথে বসে ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে কি অ্যাপয়েন্ট করা হতো, মনসবদার। সব থেকে বেশি মনসবদারি কার ছিল? মান সিং। আছে না কোয়েশ্চেনটা, সব থেকে বেশি মনসবদারি কে পেত? মান সিং, মুঘলদের সময়। দেখো এখানে জায়গিদার যা ছিল সেটাই থাকবে, জায়গিদারে যা যা ছিল কথা সব থাকবে, মনসবদারে জায়গিদারে যা যা সিস্টেম ছিল সব থাকবে। তার সাথে দুটো জিনিস ইনক্লুডিং হবে,
একটা হবে জাত, আর একটা কি হয়েছে সাবার, এই দুটো অ্যাড হবে, জাত সাবার। যদি জায়গিদারের সাথে জাত সাবার যোগ করে দেওয়া হয়, দ্যাটস কল কি মনসবদার। যাদের ইতিহাস অপশনাল আছে তাদের খুবই কাজে দেবে ভাই এই নোটটা। যদি জায়গিদারের সাথে, যারা জায়গিদার ছিল তাদের সাথে দুটো জিনিস যোগ করে দেওয়া হয়, কি জাত আর সাবার, দ্যাটস কি হল মনসবদার। আগে একটা কথা আছে তো, মারপিট হতো মনে আছে, বলে তোর তো জাত দেখা হয়ে গেছে আমার। এই জাত মানে সেই জাত নয়, কাস্ট নয়। এই জাত মানে এই জাতের কথা বলতে আগে মারপিট হতো না, বলে তোর তো জাত দেখা হয়ে গেছে। এই জাত মানে এই জাত নয়, এই জাত মানে কাস্ট নয়, এটা মানে এই জাত সাবার। যখন মারপিটের সময় যে কথাটা হতো, কার কত জাত আছে দেখে নেবো, বলেন তো না। জাত মানে হচ্ছে কি ক্ষমতা, একটা ক্ষমতা, পাওয়ার, যেটা মনসবদারি সিস্টেমে ছিল জাত। তো যাই হোক, জাত আর সাবার। হোয়াট ইজ জাত? জাত মানে কি লিখবো আমরা? জাত কিন্তু আমাদের প্রথমে যেটা লিখবো যে ইট ওয়াজ নট কাস্ট, এটা আগে লিখ। এই জাত মানে কাস্ট নয়, ঠিক আছে? এটা পাওয়ার একটা। মনসবদার, ঠিক আছে, ওদেরকে নিশ্চিত একটা জমি দেওয়া হতো, যেমন জায়গিদাতা ছিল। ওই এরিয়াতে ওরা এক বছরে যা আয় করতো তার সেটাকে বলা হতো জাত। একটা মনসবদার এক বছরে যা আয় করতো সেটাকে বলা হতো জাত, ঠিক আছে? একটা মনসবদার এক বছরে তো কিছু আয় করতো, আমাকে যদি মনসবদার করতো, তা আমার ধরলে আসানসোল আমার জায়গিদার আছে, তা আমি এখানে মনসবদার করলে আমাকে আরো কিছু এরিয়া দিল, তাই তো 3-4টে এরিয়া দিল। তা আমি মনসবদার, আমি এক বছরে 100 টাকা আয় করলাম, দ্যাটস মিন আমার 100 টাকা কি হলো জাত। তো যার যত জাত বেশি তার কত হবে, তার পাওয়ার বেশি, তাই না? ঠিক আছে। আর যত জাত হবে তার ভ্যালুর 2 ভাগের 1 ভাগ সাবার অ্যাপয়েন্ট করতে, মানে 50 টাকার সাবার আমাকে অ্যাপয়েন্ট করতে হবে। সাবার মিন্স হচ্ছে কি ঘোড়া। সাবারকে বলা তো সাবারি, হয় না? যদি আমার 100 টাকা আমি আয় করি, তো 50 টাকা কি করতে হবে, ঘোড়া করতে হবে। যখন আকবরের যুদ্ধ হবে তখন ঘোড়াগুলো কি করতে হবে, পাঠাতে হবে তার কাছে। আগে কিন্তু মেন এখনকার যেমন যেগুলো প্লেন, আর্মি, ট্যাঙ্ক, আগে কিন্তু এগুলো সব ঘোড়ার উপর দিবে। যার যত ভালো ঘোড়াতে যুদ্ধ আগে বেশি জিততে পারতো, জানো তো? ঘোড়া, হাতি এগুলো ইম্পর্টেন্ট ছিল। যারা মনসবদার হতো তারা যত টাকা জাত পেত তার 50% নিজের কাছে সাবার রিজার্ভ করতে হতো। ওই সাবার কি হতো, ঘোড়া হতে পারতো, হাতি হতে পারতো, ঠিক আছে? এগুলোকে ভালো অত টাকার তার পিছনে খরচা করতো, নিজের কাছে রাখতো, ঠিক আছে? এই সিস্টেমটাকে বলা হতো কি মনসবদারি সিস্টেম। দ্য ফাদার অফ মনসবদারি সিস্টেম ওয়াজ কে? আকবর। একটা বাচ্চা ছেলে যে ইলিটারেল, সে কি কি চিন্তা ভাবনা করছে। তাহলে কি কি জানলাম? ইকতাদার জানলাম, জায়গিদার জানলাম, মনসবদার জানলাম, ঠিক আছে? এখানে কোনো ডিসপুট আছে কি, কোনো মাথায় বলা আমাকে? এখানে আর একটা ডিসপুট থাকতে পারে মাথায়, জমিদারি সিস্টেম, তাই না? লিখে রাখবো জমিদার, এখানে দূর করে। মুঘলদের সময়ও জমিদারি সিস্টেম ছিল। জমিদারি সিস্টেমটা কি লিখে রাখবো এবার, জমিদারি ব্যবস্থা। মুঘলদের সময় জমিদার কন্টিনিউ থেকে গেছে। যে আমরা একটা কোয়েশ্চেন পড়ি না, ইন 1793 the permanent settlement, it was also known as জমিদারি সিস্টেম, was introduced by the Lord Cornwallis। কিন্তু জমিদারি সিস্টেম নামটা কি লর্ড কর্নওয়ালিস দিয়েছিল? ওটা তো আগেই ছিল, ও শুধু ওগুলোকে আইনসম্মত করেছিল। এই তো এখানে দেখতে পাচ্ছি আমরা জমিদারি সিস্টেম, বই পড়বো দেখবো আকবরদের সময় ছিল, মুঘলদের সময় জমিদারি, এগুলো এই ল্যান্ড রিফর্ম করে জমিদারি থাকতো। জমিদারের কি ছিল? জমিদারি ছিল যে যারা জমির মালিক ছিল না, একটা জমির মালিক ছিল, পৈতৃক জমির মালিক ছিল। যেমন তাহলে আমি, আমার এই বেলগুড়ি আগরবাড়ি সব জমির মালিক হচ্ছে আমি। হ্যাঁ, রাজা এখানে আকবর আছে, কিন্তু এই জমিটার মালিক তো আমি। রাজা কি করতে পারে আমাকে? হ্যাঁ, এসে লুটে নিতে পারে, কিন্তু সেটা তো আকবর করবে না, ভালো রাজা তো। তা জমির, নিজের জমির যদি থাকে তার মালিককে কি বলা হতো? তোমার 1 কাঠা জমির জন্য তোমার জমিদার বলবে না। মানে তোমার তাহলে বেশি যদি জমি থাকে, গ্রাম জমি থাকে, তাহলে তোমার বাবার জমি থাকে, পৈতৃক জমি, সেটাকে কি বলা হবে?
তার মালিককে বলা হতো জমিদার। কখন? মুঘলদের সময়। জমিদার মানে দ্যাটস মিন ওই জমির মালিক হচ্ছে ওর বাবা, বংশ পরম্পরা যেটা সেটা জমিদার বলা হতো। আর জমিদারদের থেকে তখন সরকার কি করতো, এখানে রাজা কোনো হস্তক্ষেপই করতো না। রাজা এখানে কোনো কিছু হস্তক্ষেপ, জমিদাররা যেমন ছিল জমিদারই ছিল। এবার জমিদাররা এত জমিতে চাষ করতে পারবে না, জমিদাররা এত জমি চাষ করতে পারবে না, ওরা কি করতো, লোক লাগিয়ে চাষ করতো। ওরা রীতিমতো লোক লাগিয়ে দিত, চাষ করতো। জমিদাররা বেসিক্যালি টু টাইপস হতো এদের সময়, লিখে রাখবো। এরা লোক লাগিয়ে নিজে চাষ করতো, নিজের কাছে টাকাগুলো রাখতো। কিন্তু সরকার কি ছেড়ে দেবে? সরকার কি করতো, এদের কাছ থেকে শুধু ট্যাক্সটা নিয়ে যেত। বুঝতে পারলে? মুঘলদের সময় এসে পরে ওরা ট্যাক্সটা শুধু কালেক্ট করে নিয়ে চলে যেত জমিদাররা হিসেবে। ঠিক আছে, এতে কি সরকার কোনো কিছু, তোমাদের জমি তুমি থাক, তুমি চাষ করো, একটা কিছু পরিমাণ ট্যাক্স নিয়ে চলে যেত। ঠিক আছে, এই জমিদারদের কাছ থেকে, এদের থেকে সরকারের এরকমের ডিল ছিল। ট্যাক্স যারা দিত, দু টাইপের জমিদার পাওয়া যেত মুঘল সাম্রাজ্যে। একটা লিখবো জমিদারি ই জোর তলব, আর একটা লিখবো জমিদারি ই আরাম তলব। জমিদারি স্ল্যাশ দিয়ে ই, তারপরে জোর তলব, মুরগি জয়কার জোর তলব, TLAB তলব, জোর করে তলব করা, বুঝতে পারলি, জোর তলব। আর একটা আরাম তলব, জমিদারি ই আরাম তলব। এই দুই প্রকার জমিদারের কথা আমরা কোথায় জানতে পারি? কোথায়? আকবরের বা আমরা মুঘলদের রাজসভায় এসে জানতে পারি। টু টাইপস অফ জমিদার, একটা জমিদারি আর জোর তলব। জমিটা কার? কোনো একটা লোকের, ও নিজের লোক দিয়ে চাষ করাচ্ছে, সরকার এসে শুধু ট্যাক্স নিতে আসছে। যখন সরকার ট্যাক্স নিতে আসছে, যারা ভালোভাবে ট্যাক্স দিয়ে দিচ্ছে তারা হচ্ছে আরাম তলব। আর যাদেরকে বলপূর্বক ট্যাক্স নিতে হচ্ছে, যারা দিচ্ছে না, যাদেরকে সৈন্যগুলো মার্চ কেলিয়ে ট্যাক্স নিচ্ছে, সেই সব জমিদারকে ওরা জমিদারি জোর তলব বলে দিয়েছে। বুঝতে পেরেছি? যাদের সাথে মুঘলরা ট্যাক্স নিতে সুবিধা তাদের আরাম তলব জমিদার, আর যাদের সাথে ট্যাক্স নিতে ঝামেলা হতো বলে জোর তলব। জমিদাররা বলতো দেখো আমাদের জমি, লোক আমরা খাটাচ্ছি, আপনি কেন ট্যাক্স নেবেন, এইভাবে ঝামেলাও হতো। ঠিক আছে, তা আমরা মুঘল সাম্রাজ্যে এতগুলো জমি সিস্টেমে কি চলতো, কথা চলতো। তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, আকবরের মনসবদারি সিস্টেম কত সালে না 1567 সালে। এটা আকবর মনসবদারি সিস্টেমের ফাদার ছিল। আর মনসবদারি মানে র্যাঙ্ক হচ্ছে র্যাঙ্ক, পদমর্যাদা, তাই না? আর এখানে কি চলতো না, এখানে জাত সবার চলতো, তাই না? যা টাকা উঠতো তার 50% তাকে কি করতো, সাবার রাখতে হতো, ঘোড়া এগুলোকে রাখতে হতো। ঠিক আছে, মনে রাখবো যে মনসবদার যেটা আছে না, সেটাও কিন্তু বংশানুক্রমিক ছিল না, যে যদি মানসিং তার ছেলে মনসবদার এমনি কোনো ব্যাপার ছিল না। এবং কি এদেরও ট্রান্সফার হতো। আকবর বলেছে মনসবদারও ট্রান্সফার, আজকে তুমি এখানে বাংলার মনসবদার, কালকে তুমি বিহারের মনসবদার থাকতে পারবে। আর তাদের 5 বছর পর পর ট্রান্সফার হতো। অ্যাকচুয়ালি মডার্ন যে আইএস অফিসার না, তাদের সাথে মনসবদারের লিঙ্ক খুঁজে পেয়েছে আজকালকার ঐতিহাসিকরা। তাদেরও 5 বছর 5 করে ট্রান্সফারের কথাটা রেখেছে, ট্রান্সফারের কথাটা রেখেছে। বুঝতে পেরেছি? আমি কি বলছিলাম, শের শাহের ভূমি রাজস্ব ব্যবস্থাকে মডিফিকেশন করে আকবর ভূমি রাজস্ব দিক দিয়ে আকবর মহান হয়েছে। এটা খুবই সত্যি কথা, সেটা মেনে নিতে হবে। প্রথমে 1563 সালে একতমত খা বলে একজন ছিল, এটা পরের পয়েন্ট দিয়ে লিখবো, ভূমি রাজস্বতে লিখছি। ঠিক আছে, ইন 1563 একজন দেওয়ান ছিল, দেওয়ান। ঠিক আছে, দেওয়ান, দেওয়ান মানে বুঝতে পেরেছি তো, কি পোস্ট, যে ট্যাক্স যার কাছে জমা থাকতো। এই দেওয়ান, যার নাম ছিল একমত খা, হ্যাঁ দেওয়ানের নাম ছিল একমত খা, এই ভূমিকে দুভাগে ভাগ করে। 1563 সালে আকবরের রাজসময় একতমত খা ও ভূমিকে দুভাগে ভাগ করে। একটা হচ্ছে জায়গির ভূমি আর একটা হচ্ছে খালসা ভূমি। দেখো আমরা সব কিন্তু একসাথে মিলিয়ে দেবো। জায়গির ভূমি, তাহলে ভূমিকে দুটো ভাগে ভাগ করলো। একতমত খা কে কে, একটা জায়গির ভূমি আর একটা খালসা ভূমি। জায়গির ভূমিতে কে অ্যাপয়েন্ট হবে, এদিকে তাকাও সবাই, জায়গির ভূমিতে কে অ্যাপয়েন্ট হবে, জায়গিদার। বললাম জায়গিদাররা জায়গির ভূমিতে। আর খালসা ভূমি না, খালসা ভূমিতে কি করলো, খালসা ভূমিতে অধিকার দিল, তখনও মনসবদারি আসেনি। আমি কথাটা 1563 বলছি, আসবে 67 সালে। আমি তার আগেকারটা বলছি, আমি লিখাইনি তাই এখন লিখিয়ে দিলাম, পরে এগুলোকে চেঞ্জ করে মনসবদারি হয়ে যাবে। এই খালসা ভূমি, খালসা ভূমির একজনকে অধিকারী রেখে দিল, কে, আকবর, আর ওকে বেতন দেওয়া হতো। ঠিক আছে,
একজন অধিকারী থাকতো, সে ডাইরেক্ট বেতনের মারফত ওই কাজটা করতো, খালসা ভূমির হেড হতো। ঠিক আছে, 182টা আমাদের খালসা মানে যে খালসা ভূমির হেড হতো তাকে বলা হতো করৌরিদার। করৌরিদার করৌরিদার যে খালসা ভূমির হেড হতো, যেমন এই যে জায়গিদার ভূমির হেডকে জায়গিদার বলা হতো, আর খালসা ভূমির হেডকে করৌরিদার বলা হতো। করৌরিদার। টোটাল ভারতবর্ষে 182টা করৌরিদার ছিল। করৌরিদার একটা পোস্ট, করৌরিদার, যারা খালসা ভূমি দেখাশোনা করতো, তাই না? হ্যাঁ, আধিকারিকগুলোকে যেমন যারা জায়গিদারি আধিকারিককে কি বলা হতো? জায়গিদার। আর এই খালসা ভূমির যেগুলো অধিকারীকে কি বলা হতো? করৌরিদার। ঠিক আছে, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্যটা কি ছিল? জায়গিদার ছিল, তার নামে জমিটা রেজিস্টার ছিল, ওকে আর হাঁটাতে পারতো না, ওকে ওখানে হাঁটালে অন্য কোথাও ওকে জায়গিদারই দিতে হতো। কিন্তু এটা হচ্ছে বেতন পেত, খালসা ভূমির যে করৌরিদার ছিল বেতন পেত। জমি ফমি ওর নামে ছিল না, ওকে সৈন্য ফৈন্য রাখতে হতো না, কিন্তু জায়গিদারকে সৈন্য রাখতে হতো, এগুলো ব্যাপার ছিল। এই ভূমি এসব মাপার জন্য কে প্রথম মাপার পদ্ধতি করেছিল? সিকান্দার লোদি, বললাম না সেদিন, সিকান্দারি গজ তৈরি করে, তাই না? ভূমি মাপার একটা নতুন যন্ত্র, কিভাবে ভূমি মাপবো? সিকান্দার লোদি, লোদি বংশের সিকান্দার লোদি, BSI, এস মানে গ্রেটেস্ট রুলার, ও সিকান্দারি গজ রশির তৈরি একটা মাপক যন্ত্র টাইপের ভূমি কত করে মাপবো সেটা আবিষ্কার করে। তো ভূমি মাপার প্রথম যে জিনিসটা আবিষ্কার করে সেটা সিকান্দার লোদি আবিষ্কার করে, লোদি ডাইনেস্টির রাজা, যেটা নাম ছিল কি? সিকান্দারি গজ। সিকান্দারি গজ। কিন্তু সিকান্দারি গজের হেভি প্রবলেমস হতো, রশিদ থাকতো, ওটা ছিঁড়ে যেত মাঝে মাঝে, ঠিকঠাক মাপ হতো না। ঠিক আছে, তখন তো প্লাস্টিক ছিল না যে ফিতা বানিয়ে দেবো। তো সিকান্দারি গাছে হেভি প্রবলেম হলো। আকবর কি করলো? এটাকে মডিফিকেশন করলো আর নাম দিল ইলাহি গজ। আকবর ইন্ট্রোডিউস করলো ইলাহি গজ। ও শিকল তৈরি করলো একটা পুরো লোহার, বড় বড় লোহার শিকল তৈরি করলো, ওগুলো মাপ দিয়ে দিল, ওটার নাম দিল ইলাহি গজ। তো হু ইন্ট্রোডিউস ইলাহি গজ? কি হবে? আকবর। আর হোয়াট ইজ ইলাহি গজ? ইট ইজ আ মেজারমেন্ট সিস্টেম অফ ল্যান্ড, তাই না? একটা ল্যান্ডের মেজারমেন্ট সিস্টেম ছিল ইলাহি গজ। কোনটাকে অনুকরণ করা হয়েছে? সিকান্দারি গজকে অনুকরণ করা হয়েছে। নেক্সট পয়েন্ট দিচ্ছি আমরা, জাবদি সিস্টেম ও 10 সালা, আইনি 10 সালা, এগুলো সব ল্যান্ড রিফর্ম লিখছে কার? আকবরের। আর পয়েন্টটা কার আছে? টোডরমল, তাই না? যেহেতু টোডরমল রেভিনিউ মিনিস্টার ছিল, তাই এখানেই আমি ল্যান্ড রেভিনিউটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরে আর করাবো না। ঠিক আছে, জাবদি সিস্টেম থেকে এবছর কোয়েশ্চেন এসছে। এবছর কোয়েশ্চেন যেটা এসছে বিশেষ ফিল্মসে, যে আইনি 10 সালা যেটা আমরা এখন লিখবো, এটা কে প্রবর্তন, কার সময় হয়েছিল? কার সময় হয়েছিল? আকবর। এটা তো সহজ কোয়েশ্চেন ছিল। আইনি 10, অনেকে পারেনি, অনেকে জাবদি দিলে পারতো, কিন্তু জাবদি দিতে হলে আরেকটা ফর্ম বা আরেকটা নাম হচ্ছে আইনি 10 সালা, সেটা বুঝতে পারেনি। 10 সালা বাংলায় বলি 10 সালা, এক 10 টাকা দেখিস তো লেখা থাকে টাকাতে, আর 10 টাকা কি আলাদা? ভালো করে পড়বি, দেখলে বুঝতে পারবি। তো আইনি 10 সালা এটাই বলা হয়। এই 10 সালা, যেটা 10 সালা কি জিনিস আমরা দেখব। আগে সরকারি আধিকারিকরা কি করতো? ট্যাক্স নিতে যেত। কাদের কাছে যেত ট্যাক্স নিতে? ট্যাক্স কারা দেবে? জায়গিদার বা দেওয়ান বা কি করে কৃষকরা, তারাই তো ট্যাক্স দেবে। প্রোডাকশন, এবার যে প্রোডাকশন হয়ে ট্যাক্স দেবে, তো প্রোডাকশনটা কত টাকা ট্যাক্স দেবে, এটা হবে মেইন প্রবলেম। ঠিক আছে, কেন প্রবলেম হবে? ধরলে 10 কেজি আলু হয়েছে, ঠিক আছে, এবার এরা বলেছে আমরা আলুর, আগে তো এইভাবে সিস্টেম চলতো না, টাকা সিস্টেমটা এতভাবে চলতো না। আলুর দাম কত হবে তার উপর তো ট্যাক্সটা বেরোবে। আলুর দাম যদি 10 টাকা কিলো হয়, তবে 10 কেজি দাম হবে 100 টাকা, আর ট্যাক্স তবে 25% লাগাবো, দেওয়া হবে কত? 25 টাকা ট্যাক্স। তাহলে আগে কি দেখতে হবে? আলুর দামটা ঠিক করতে হবে। আর এখানেই যত প্রবলেম, দাম কে ঠিক করতো? আগে দাম আগে সরকারই ঠিক করতো। ঠিক আছে, তো এই যে আলুর দামটা যে বেরোবে না, সে দামেই হয়ে যেত প্রবলেম। ওরা দাম এক ঠিক করতো, যখন ট্যাক্স দিত তখন এক হতো, ঠিক আছে, কারণ হচ্ছে তখন দাম আবার বেড়ে যেত বা কমে যেত, দিয়ে প্রবলেমস হয়ে যেত। ঠিক আছে, আগে বছর দেখুন আলুর দাম ছিল 10 টাকা, ওই অনুযায়ী বললো নেক্সট বারে তোমাদের 20% ট্যাক্স অ্যাপ্লাই করবো, আর তারপর থেকে আলুর দাম বেড়ে গেলে 100 টাকা,
ঠিক আছে, আর 1000 টাকা হলো, আর ওরা 20 মানে কি 20% কি বলে দিল 20 টাকা ট্যাক্স দেবো, আর 20 টাকা ট্যাক্স দিয়ে পালিয়ে যেতে, বা 80 টাকা লাভ হয়ে যেত জমি লোকেদের। ঠিক আছে, বা কখনো হতো যে বললো 20% 60% ট্যাক্স দেবো, কিন্তু মানে এত কিছু প্রোডাকশনই হতো না। ঠিক আছে, মানে দামটাকে নির্ধারিত করা, এটা নিয়ে অনেক প্রবলেমস হতো। ঠিক আছে, যার ফলে সঠিক ট্যাক্সটা বেরোতো না, যে ঠিক আজকে আমরা ট্যাক্স দিতে পারছি কেন, কারণ হচ্ছে আমরা সঠিক দাম জানি। আর সরকার কি করে দেয়, জিনিসটা 20% করে দেয়, তাই না? আজকে একটা মোবাইল নিতে 600 টাকা ধরলে 6000 টাকা দাম, ওটা জিএসটি 18% লাগিয়ে দিল, হয়ে গেলো, বেরিয়ে গেল, টাকা নিল। তা আগে মোবাইলটা যে প্রোডাকশন করলো দাম কত হবে ও নিজেই জানতো না, তাই না? ও ওইটাকে কেউ যখন ও বিক্রি করতো, ও কি ভাবতো এটা 1 টাকায় বিক্রি করলে অ্যাকচুয়ালি ওর মানে 25 পয়সা ট্যাক্স সরকারকে দিত, কিন্তু ওই 1 টাকার ওর দাম ছিল না, দাম ছিল 10 টাকা। ঠিক আছে, তো এই যে দাম, আর আগে অনেক বাটার সিস্টেম চলতো, যে জিনিসপত্র দিয়ে জিনিস নিত। ঠিক আছে, এইভাবে দাম নির্ধারিত খুব প্রবলেম হতো। দিয়ে টোডর মল এখানে কি করলো, যে দাম কিভাবে নির্ধারিত করলো না, ও এক একটা ফসলের উপর কি করলো, অ্যানালাইসিস করলো। একটা ফসল ধরলে আলু, ও আলু কি করলো, ধরলে 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016, এই করে কন্টিনিউ 2020 অবধি কি করলো, আলুর দাম কত ছিল, এখানে ছিল 10 টাকা, এখানে ছিল 12 টাকা, এখানে ছিল 14 টাকা, 40 টাকা, এখানে আবার 20 টাকা, এই বছরে ছিল ধরলে আবার 15 টাকা, এইভাবে ছিল আবার 30 টাকা, এইভাবে আবার 15 টাকা, এইভাবে কন্টিনিউ ও দামটা বার করতো। দিয়ে ধরলে ওর দাম হলো কত, 150 টাকা দাম হলো। তো 10 বছরের দামটা ও বার করলো। ঠিক আছে, 10 বছরের দামটা বার করে এর এভারেজ করে দিও 10 দিয়ে, কত হতো, 15 টাকা। এই 15 টাকায় কি হতো না, 2021 সালে আলুর দাম, ওর নিচে কম বেশি হবে না। এবার আগে থেকে দাম নির্ধারিত করে দিত, এবার চাষ করো, এবার ট্যাক্স দেবে। এই 10 বছরের দামটাকে ইমপ্লিমেন্টেশন এভারেজ করে করতে বলে এটার নাম ছিল আইনি 10 সালা, দ্যাটস কল্ড জাবনি সিস্টেম, ইন্ট্রোডিউস বাই টোডর মল। আর এখান থেকে বিসিএস বা সব পরীক্ষায় বুড়ি বুড়ি কোয়েশ্চেন দেয়। এটা প্রথমে গুজরাট ওই অঞ্চলে অ্যাপ্লাইড করেছিল, তারপর আস্তে আস্তে পুরো ভারত জুড়ে এটাকে ইন্ট্রোডিউস করে দিয়েছিল। ঠিক আছে, লিখে রাখবো যে এখানে ফসলের দাম ঠিক করা হতো 10 বছরের কি এভারেজ নিয়ে, তাই না? 10 বছরের একই ফসলের দামের এভারেজ নিয়ে পরে ফসলের দাম ঠিক করা হতো। আর এই আইনি 10 সালের মধ্যে কি করা হতো না, সরকার বাজেট তৈরি করতো, সরকারের অনেক সুবিধা হতো আইনি 10 সালের রিপোর্ট অনুযায়ী। ঠিক আছে, ওরা ইনফ্লেশনটা চেক করতো এখান থেকে, সেই সময় যে কিসের দাম বেড়ে যাচ্ছে। ইনফ্লেশন তুলে হাসিস কেন, সেই সময় তো ইনফ্লেশন ছিল, কথাটা তো মুদ্রার জিনিস দাম বাড়িয়ে তো না, ইংলিশে তো ইনফ্লেশনে বলতো। আমরা যেটা মুদ্রাস্ফীতি লিখবো, এটা যদি আমেরিকার যদি কোনো একটা স্কলার আমার আকবর সম্বন্ধে লিখে গেলো, তুমি ইনফ্লেশনে লিখবে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তা আমেরিকার যদি কোনো হিস্টোরিয়ান তো ইনফ্লেশনই লিখবে, ওটা হাসার কি আছে। এই দেখ না জিনিসটা লিখবো, আইনি 10 সালা হচ্ছে টোডর মলের এক ভূমি রাজস্ব ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে একই ফসলের 10 বছরের দাম এভারেজ করে চলতি বছরের দাম নির্ধারিত করা হতো, ফসলের চলতি বছরের দাম নির্ধারিত করা হতো। আর একে আইনি 10 সাল, যেহেতু 10 বছরের হিসাব নিকাশ নেওয়া হতো, তাই একে বলা হতো আইনি 10 সালা। যেহেতু একটা ল ছিল, তাই এটাকে আইনি বলা হতো 10 সালা, 10 সালা ডিএইচ সালা। বুঝতে পেরেছি? তাহলে এটা একটা পয়েন্ট বুঝলাম। নেক্সট পয়েন্ট লিখবো আমরা ট্যাক্স রেট। এদের ট্যাক্স রেট কি ছিল? ট্যাক্স রেট অফ আকবর। না, আমরা এখানে 3টে জিনিস লিখবো। আমরা এখন অবধি কি কি হিস্ট্রি পড়লাম? এনসিয়েন্ট পড়েছি, তার মধ্যে সুলতান পড়েছি, আর এটা মুঘল চলছে, এই 3টে। এই যে প্রত্যেক সময় ট্যাক্স নেওয়া হতো, এনসিয়েন্টে ট্যাক্স রেট ছিল 1/6, যেটা আমরা পড়েছি কি মহাজন পদে, যখন আমরা পড়েছি বৈদিক যুগে ভাগ, মনে আছে? ভাগ হচ্ছে ট্যাক্স না, এই ভাগ ছিল কত এনসিয়েন্ট, 1/6 ভাগের একবার ভাগ দেওয়া হতো প্রোডাকশনে। তারপরে এলে সুলতান, তাই না? সুলতানদের সময় আমরা পড়লাম, সুলতানদের সময় কি বলা হতো তখন ট্যাক্সটাকে? সুলতানরা ট্যাক্স হিসাবে অ্যাপয়েন্ট করতো। এবং সুলতানদের সময় এমন করলো, আলাউদ্দিন খলজি নাম শুনেছিস তো?
ও তো 2/1 ট্যাক্স নিয়ে নিত। সব থেকে বেশি কর নেওয়া বলে সুলতান কে ছিল? আলাউদ্দিন খলজি, তাই না? ও তো আবার দেখছি ট্যাক্স নেওয়া যাবে না, তো বাজারটাকে নিয়ন্ত্রণ করি, দাম কমায়, তাই না? তো আমরা এটা বলে গেছি বাজার দর নিয়ন্ত্রণ। আর তারপর হচ্ছে মুঘল 1/3 ট্যাক্স অ্যাপ্লাই করলো, ঠিক আছে? তো এই যে এরা ট্যাক্স নিত না, সেটা কত পার্সেন্ট নিত? প্রোডাকশন বা যাই করে হোক 1/3। আর যদি কোনো আকাল বা কোনো কিছু খরা হতো তাহলে ট্যাক্স মুকুব করে দেওয়া হতো। তাহলে মুঘলদের সময় ট্যাক্স রেট কত ছিল? 3/1। সুলতানদের সময় বেশিরভাগ সুলতানে 2.1, তাই না? আর আমাদের বেশিরভাগ না, মানে আলাউদ্দিন খলজি, আর আমাদের এনসিয়েন্টে কিছু ট্যাক্স রেট দেওয়া হয়েছিল 6/1, যেটা ভাগ বলা হতো। এটা পুরো মুঘলই মোটামুটি এটাকে ফলো করে চলেছিল। এটা ছিল ট্যাক্স রেট। এবার লিখবো ট্যাক্স কালেকশন সিস্টেম। এবার নেক্সট পয়েন্ট দেবো ট্যাক্স কালেকশন সিস্টেম। এটা ছিল ট্যাক্স রেট। এবার লিখবো ট্যাক্স কালেকশন সিস্টেম। এরা 3 টাইপের ট্যাক্সটা কালেকশন করতো। 3 টাইপের ট্যাক্সটা কালেকশন হতো এদের কাছে। একটা ছিল জাবতি, একটা ছিল বাটাই প্রণালী বা গল্লা বক্স বা বাটাই প্রণালী বা গল্লা বক্স। আর একটা ছিল কানকুত প্রণালী, KANKUT, কানকুত সিস্টেম। আর একটা হচ্ছে বাটাই সিস্টেম, আর একটা ছিল জাপ্তি সিস্টেম। তাহলে এই 3 ভাবে ওরা ট্যাক্সটাকে কি করতো? ওরা ট্যাক্স কালেকশন করতো। এগুলো সব আমরা কোথা থেকে জানতে পারি? যে রেভিনিউ সিস্টেমে সব আইনি আকবরী। কে লিখেছিল? আবুল ফজল। বাবর নামা কে লিখেছিল? বাবর নামা কে লিখেছিল? আর আকবর নামা? অ্যাকচুয়াল আকবর নামা লিখেছিল আবুল ফজল। তার কোর্ট পড়ছিল, সে লিখলো আকবর নামা। আর আকবর নামা যে 3 নম্বর পার্ট ছিল, সেখানে লেখা আছে আইনি আকবরী। ওই পার্টটাতে, ওটা একটাই পার্ট, আইনি আকবর ইজ দ্য পার্ট অফ আকবর নামা। 3 নম্বর পার্টে ও শুধু এই ল্যান্ড রেভিনিউ সিস্টেম সম্বন্ধে বলে গেছে। তো জাপ্তি সিস্টেমের কি ব্যাপার ছিল বললামই, একটা এইভাবে ট্যাক্স কালেক্ট করা হতো। জাপ্তি সিস্টেম আর একটা ব্যাপার ছিল যে ল্যান্ডকে আগে ভাগ করে নেওয়া হতো। ধরুন একটা জমি, এটা একটা জমি, এটা একটা জমি, এটা একটা জমি, ভালো করে দেখো, ঠিক আছে? এই জমিটা খুব ভালো চাষ হয়, উত্তম। এটা মধ্য চাষ হয়, মাধ্যম। আর এটা একদম নিম্ন চাষ হয়, নিম্ন, ঠিক আছে? জাপ্তি সিস্টেমের এইটা বলছি, জাপ্তি সিস্টেমের ওটা এইটা বললাম 10 সাল। আর জাপ্তি সিস্টেমে বলছি এই যে যেটা উত্তম চাষ হয়, এখানে প্রোডাকশন হয় ধরলাম 100 কেজি, ঠিক আছে? তাহলে এই চাষিটার জমিগুলো, ঠিক আছে? এবার এই জমিটার হতো 50 কেজি, আর এই জমিটার হয় কত? 25 কেজি, ঠিক আছে? বা এটা লিখছি 200, এটা হচ্ছে 300 কেজি, এটা 100 কেজি, আর একটা এটা হচ্ছে 200 কেজি, আর এটা 100 কেজি। 3টে জমি আছে একটা চাষির। এটা হচ্ছে হাই লেভেলের চাষ হয়, একটাতে মিডিয়াম চাষ হয়, একটাতে নিম্ন, জমির ফার্টাইল অনুযায়ী। জাপ্তি সিস্টেমে করলো কি না, ফার্টাইল অনুযায়ী বললো যে কি করলো, ট্যাক্স রেটটা করে দেবে। কি করলো বলে, দেখো তাহলে এখানে বেশি ট্যাক্স দিতে হবে, তো এইভাবে তো চাপ হয়ে যাবে। বা যদি বলে তোমার কাছে টোটাল জমি আছে ধরলে 1 একর, ধরবে 3 একর জমি, 3টে নিলে 3 একর, তো 3 একর ধরলে 25% ট্যাক্স, 1/3, তাই তো? তাহলে 3 একরের 1 একরের জমি সব ও নিয়ে নেবে, তাই তো? তাহলে তো ওর তো অ্যাকচুয়াল এখানে তো 300 একর, তো মানে এগুলো আরো বেশি চাষ হতো, কিন্তু হয়নি, ঠিক আছে? কিন্তু সব জমিতে সমান নয় মানুষের। ওই জন্যই কি করলো, জমিকে মতো ভাগ করে দিল, ফার্টাইল, মিডিয়াম ফার্টাইল আর লোয়ার ফার্টাইল। তারপরে যে প্রোডাকশন হতো, টোটাল প্রোডাকশন কত হলো? 600 কেজি, ঠিক আছে? এটাকে এভারেজ বার করলো কত? 3 দিয়ে কত হলো? 200, ঠিক আছে? এবার হবে ট্যাক্স রেট হবে এর। দ্যাটস কল্ড জাপ্তি সিস্টেম। 3টে জমিরই যা হবে প্রোডাকশন বেরোবে, সেটার এভারেজ করে পরে 3 দিয়ে ভাগ করে পরে সেটাতে যেটা হবে তার উপর কি হবে? ট্যাক্স রেট। এটা এই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছিল। তাহলে এর আগে কি হতো? এর আগে দেখো না, তাহলে এর আগে কি হতো, যে লোক থাকতো বলতো তোমার ধরো ট্যাক্স 1/3, এটা ট্যাক্স ছিল,
টোটাল ও কত করেছিল? 600 1/3 কত হয়ে যেত? হ্যাঁ 200। এই 200টা পুরো ট্যাক্স নিয়ে নিত, ঠিক আছে? ওর তো চাপ হয়ে যেত। অনেক সময় কি হতো, এখান থেকে একদম পুরো মানে ফার্টাইল থেকেই হতো 300, আর এগুলো চাষ হলো না, ঠিক আছে? তাহলে কি হতো, 300 কত ট্যাক্স লাগতো ওর? 1/3 কত? 300 100। এইবার তখন কিন্তু আকবর যে সিস্টেমটা ইন্ট্রোডিউস করে সেই সিস্টেম কি হতো 300, তখন ওকে বলতো তোমার বাকি দুটোতে কি হতো, তখন বাকি দুটোতে চাষ হয়নি, কিন্তু তখন 300টার এভারেজ হতো কত হতো? 100। 100-র উপর ওর 1/3 করতো, কত হতো? 33 হতো না ট্যাক্স? তাহলে সিস্টেমটা কেমন ইন্ট্রোডিউস করেছে আকবরকে, দ্য গ্রেট আকবর। এমনি প্রজানৈতিক প্রচুর কাজ করতে, আর সেটা লিগেলি করেছে, এমনি ভাওতাবাজি দেয়নি কিন্তু, এবং সেটাকে অনেক অ্যানালাইসিস করে করেছে। এটা তো শুধু রেভিনিউ সিস্টেম, এখন তো বাকি আছে অ্যাডমিনিস্ট্রেশন, এখন তো বাকি আছে আর্ট অ্যান্ড আর্ট কালচার, তাই না? কত কিছু বাকি আছে এখন, তার তখন একটা সিস্টেম। কে তোমাকে আকবর একদিনে পড়ে দেবে বলো তো? তো জাবদি সিস্টেমের মাধ্যমে প্রথমে একটা কি হতো, সব জায়গায় ট্যাক্স নিয়ে নিত। নেক্সট সিস্টেম কি ছিল? গাল্লাবক্স বা কি বাটাই সিস্টেম। বাটাই সিস্টেমে কি ছিল লিখে রাখো। হ্যাঁ, বাটাই সিস্টেমে প্রথম ছিল ক্ষেত বাটাই, অনেকগুলো ছিল। দেখো সব তো জাবদিতে ছিল না, এবারে গুজরাটটা পুরো জাবদি সিস্টেম চলতো, বিহারে কিছু জাবদি সিস্টেম চলতো, আবার অনেক জায়গায় জাবদি সিস্টেম চলতো না, ওখানে বাটাই সিস্টেম চলতো। বাটাই সিস্টেম 3 টাইপের ছিল, একটা ছিল ক্ষেত বাটাই, একটা ছিল লঙ্ক বাটাই, একটা ছিল রাস বাটাই। ক্ষেত বাটাই, লঙ্ক বাটাই, একটা রাস বাটাই। এটার আবার 3টে সিস্টেম ছিল। বাটাই সিস্টেমের 3টে পার্ট ছিল, একটা ক্ষেত বাটাই, ক্ষেত বাটাই, হ্যাঁ যেটা গাল্লাবক্স সেটাই বাটাই সিস্টেম। যে একটা ক্ষেত বাটাই, একটা লঙ্গ বাটাই, একটা ছিল রাস বাটাই। ক্ষেত বাটাই, লঙ্গ বাটাই, রাস বাটাই। বিশেষ তোমাকে কোথাও তো ঘিরতে পারবে না, এমনভাবে পড়ে যাবে, ঠিক আছে? ঘেরার কোনো প্রশ্ন থাকবে না। ক্ষেত বাটাই, লঙ্গ বাটাই আর রাস বাটাই। দেখো জাবদি সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউস, মানে আমাদের কে ছিল ইন্ট্রোডিউস করেছিল? টোডরমল। আমরা এখন টোডরমল পয়েন্ট পড়ছি, ভুলে যাও না। যেটা এটা গুজরাটে এটা প্রথমে অ্যাপ্লাইড হয়েছিল, গুজরাট, এটা বিহারেও কিছুটা ছিল, এখানে ইউপিতেও ছিল, এইসব জায়গায় এগুলো চলতো। কিছু জায়গায় তো চলতো না, পুরো ভারত তো ছিল, ভারতের সব জায়গায় চলতো না। তো এইগুলো কিছু জায়গায় গাল্লাবক্স বা বাটাই সিস্টেম চলতো। বাটাই সিস্টেম ছিল ক্ষেত বাটাই, লঙ্গ বাটাই, রাস বাটাই। ক্ষেত বাটাই কি হতো না, যখন ফসল হতো, হবার পরে খেতে এদের লোক চলে যেত। কাদের? আকবরের লোক চলে যেত, খেতে বলতো এই ফসলগুলো তুমি কাটো, এই ফসলগুলো আমার। ক্ষেত বাটাই, হ্যাঁ খেতেই চলে যেত, ডাইরেক্ট খেতে মাঠে চলে যেত, বলতো এত চাষ হয়েছে তো এইটা তুমি কাটো, এইটা আমার, এটা আমি ঠিক আমার মতো কেটে নেবো, আধিকারিক। দ্যাটস কল ক্ষেত বাটাই। বাটাই মানে ভাগ অ্যাকচুয়াল। তারপরে ছিল লঙ্গ বাটাই, যখন কাটাই হয়ে যাওয়ার পর নিয়ে যেত, যখন কৃষক তার কাছে রাখতো, ওখানে এসে ও ভাগ করতো, যে দেখো এটার 20% আমাকে দাও, বাকিটা তুমি দাও, বুঝতে পারলে? এবার ওটা খেতেই করে নিতে পারতো, ওখানে কেন করছে না? অনেক সময় অনেক রকম ব্যাপার থাকতো, যেমন ট্রান্সপোর্টের ব্যাপার থাকতো। যেখানে দেখতো আকবর যেখান থেকে ট্রান্সপোর্টটা আমার ভালো হবে, ও ক্ষেত থেকেই বাটাই করে নিত। আর যেখানে দেখতো এখান থেকে আমি নিয়ে যেতে পারবো না, দিলে পাহাড়ি অঞ্চল, ওখান থেকে কে ওই লঙ্গ মানে যেখানে লঙ্গর খানা যে রাখা হয়, কে নিয়ে যেতে? ওরাই ভাবে পিঠে করে বয়ে নিয়ে যাবে, ওরা ওগুলো ট্রান্সপোর্টটা করতে পারবে। তো ওখানে ওরা ওই গোডাউনে যেয়ে ওরা ভাগ করতো মালটা, তখন একটু কম পার্সেন্টেজ নেবে, ওটা ছিল নাম ছিল লঙ্গ বাটাই। আর রাস বাটাই কী হতো, অনেক সময় হতো নেট ফসল নিত, একটা মার্কেটে বিক্রি হচ্ছে, ওখান থেকেও ট্যাক্স নিত নেট। মানে ধরে না অনেক সময় ধানই ভাগ হইতো, লঙ্গ বাটায় কী পাবে? ধান বাটে। লঙ্গ বাটা ক্ষেত বাটায়ও ধান পাবে, প্লাস খড়টা পাবে। লঙ্গ বাটায় যাবে তখন কি পাবে? শুধু ধান পাবে। আর যখন তুমি রাস বাটায় যাবে তখন একদম শুধু চাল পাবে। তো চালে যখন তুমি বাটাই করবে তখন 10 কিলো প্রোডাকশন কৃষক তো বেশি নেবে না, আর রাজার ট্যাক্সটা কম পড়বে। আর তুমি খেতে চলে যাও ডাইরেক্ট, তখন হাফ ভাগ হয়ে যাবে। এইভাবে ছিল বাটাই সিস্টেম, বুঝতে পেরেছি? এটা গাল্লাবক্স। তোমাকে দিয়ে দেবে কোয়েশ্চেনটা, দ্য সিস্টেম অফ গাল্লাবক্স ওয়াজ ইন্ট্রোডিউস কার টাইমে? তখন তোমার এটা তো কোনোদিনও শুনিনি, কোথা থেকে পড়ে গেলে এটা। তো ওই জন্য আমাদেরকে সব মাথায় রাখতে হবে ভাই, যেহেতু এমসিকিউ চলে এসছে না, অনেক পড়তে হবে।
জানতে জানতে জানোয়ার হয়ে যেতে হবে। হ্যাঁ, একটা ফাইনাল প্রোডাকশন, যেমন ধরো কলা একদম ছোলার পর তোমাকে দিল প্যাকেটিং করে, তো একবার বলে ছুলে দিয়েছে, তখন দুটোই দাও বাবা, বেরিয়ে দিতে হবে না। আর ওইটা তো একদম মাঠে চলে যেত কলা নিতে একবার, মানে কলা কাঁচা আছে তখনই বলতে এই 4টা গাছ আমার, এই 4টা গাছ তোমার। তারপরে এই যে লঙ্গ পাটাই কাটাই পর মানে মানে তখন মানে সব ফলগুলো কাটিয়ে একটা গোডাউনে রাখা হয়েছে, ওখানে লঙ্গ পাটাই হতো। তখন ও চাষি বলতো আমি ও খাট থেকে নিয়ে এসেছি, ও ক্ষেত থেকে এত দূর অব্দি, তখন একটা পার্সেন্টেজটা কমতো। আর এখানে কলাগুলো রাজবাটায় ওই কলাগুলো ছুলে দিত, তো ছুলা কলা তো বেশি পাবে না, 10টা আনলে 2টো করে 8 টাকা দিয়ে দিত, এই ব্যাপার ছিল। ঠিক আছে, সব থেকে বেশি ট্যাক্স পেতো সরকার কোথায়? ক্ষেত বাটায়, কিন্তু সরকারকে এখান থেকে মালটা নিয়েও যেতে হতো, বাছাই করতে হতো, ব্যাপার ছিল। লং বাটায় কম টাকা পেতো, আর তারপরে রাজবাটায় সব থেকে কম ট্যাক্স পেতো। কিছুই পেতো না তোমার। নেক্সট ছিল কি কানকুত প্রণালী, এটা খুবই কম, প্রোডাকশনের উপরে ট্যাক্স ছিল কিন্তু খুবই, এগুলো আমাদের মানে বিভিন্ন জায়গায় ছিল, এগুলো কোয়েশ্চেন দেবে না। যেমন একটা কোয়েশ্চেন দেবে জাবনি সিস্টেম কোথায় ইন্ট্রোডিউস করে দিয়ে হবে, গুজরাট অ্যান্সার লিখে রাখবো, এটা আমি বলেও দিয়েছি, যেটা হবে আমি বলে দিচ্ছি। আর কোন কথায় থেকে কোনো প্রশ্ন আসবে না, এগুলো যারা পিএইচডি করছে তাদের জন্য যথেষ্ট, ঠিক আছে, বা একদম মানে যদি হ্যাঁ এখান থেকে আসবে না, এটা একটা প্রোডাকশনের মনে রাখবো যে কোন খাতায় এটা আমরা শুনেছি, এটাও একটা আকবরের সময় ট্যাক্স, কিন্তু যেখান থেকে আসবে আমি এগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আকবরের আমরা কি রেভিনিউ সিস্টেমটা মোটামুটি শেষ করে ফেলেছি, এখন আরও অনেক আছে, জানলে আমি জানাতে পারি, শেষ হবে না। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি শিখলাম না, টোডরমলের যা এগুলো মানে সবগুলো কিন্তু টোডরমলের হাত ছিল, আগে বলছি, কিন্তু টোডরমল কিন্তু সবগুলো না অ্যাক্টিভ ছিল। ঠিক আছে, তার মধ্যে জাবদি তো পুরো ওই করে, 10 সালেও ওই করে। ঠিক আছে, রাজা টোডরমল, ওকে রাজা টোডরমল কেন বলা হয়? ও এক জায়গায় রাজাও ছিল, বলবো। ঠিক আছে, তো আমরা এখন অবধি সব জানলাম।